এরকম একটা বিদায় হবে সেটা মনে হয় লুকা মদ্রিচ কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেননি। এবার নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছিলেন এই যুগের অন্যতম সেরা মিডফিল্ডার মডরিচ। তার আসলে বয়স 40 পার হয়েছে, তিনি আসলে আগের সেই অবিশ্বাস্য ফর্মেও নেই, কিন্তু তারপরও মদ্রিচ তো মদ্রিচই। তার উপর ভর করেই ক্রোয়েশিয়া আসলে উঠেছিল শেষ 32-এ। তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল। তো পর্তুগালের বিপক্ষে প্রথমার্ধে আসলে গোল হয়নি, দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তারপর রোনালদোর গোলে সমতা ফেরায় পর্তুগাল, রাউল গঞ্জালেসের গোলে ম্যাচে এগিয়ে যায় পর্তুগিজরা। তবে অন্তিম মুহূর্তে একেবারেই ম্যাচের শেষ মানে যা শেষ বাঁশি বাজবে এরকম সময় গোল করে ম্যাচে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। কিন্তু যখন উল্লাসে মেতেছে পুরো ক্রোয়েশিয়া যে না ম্যাচে সমতা এসেছে, ম্যাচটা এখন অতিরিক্ত সময় যাবে, ঠিক সেই সময় আবারও বিশ্বকাপের অন্যতম বিতর্কিত মুহূর্ত হাজির হলো ভিআর। যে ভিআর নিয়ে এখন পর্যন্ত এই বিশ্বকাপে নানা নাটক হয়েছে, নানা আলোচনা, নানা সমালোচনা, সেই ভিআরেই কপাল পড়ল ক্রোয়েশিয়ার। ভিআরের সূক্ষ্ম একটা ব্যাপার, মানে যেটা আমরা সবাই জানি যে ফিফা আসলে নতুন নিয়ম করেছে, সেই নতুন নিয়মের ফাঁদে আসলে ক্রোয়েশিয়াকে পড়তে হলো। সেটাও আবার মানে স্বাভাবিকভাবে না, আমরা সবাই জানি আবার বলের ভিতরে আসলে চিপ আছে, সেই চিপটাই ডিফাইনিং ফ্যাক্টর হয়ে গেল। যে বলটা যখন ডি বক্সের ভিতরে ঢুকেছিল তখন এক ক্রোয়েশিয়ার ফুটবলারের মাথায় অল্প একটু টাচ করে আসে, খুব সম্ভবত চুলেই টাচ করে, এবং এই টাচের জন্যই সামনে থাকা ফুটবলার অফসাইডের ফাঁদে পড়েন। সেটা আসলে রেফারির চোখে পড়েনি, মানে স্বাভাবিকভাবে যে ভিআর চেক করা হয় সেখানেও আসলে চোখে পড়েনি। কিন্তু বলের ওই চিপ মানে প্রযুক্তি আসলে এই পর্যায়ে চলে গেছে ফুটবলে যে সামান্যতম ডিফ্লেকশনটা আসলে ওই চিপ ধরে ফেলে, এবং ওই চিপের কারণেই গোলটা অফসাইড হয়। এবং এটা আসলে ক্রোয়েশিয়ার খুব বিশ্বাসই করতে পারছিলেন না যে এরকম একটা অবস্থায় তাদেরকে বিদায় নিতে হবে। প্রচণ্ড হতাশ ছিলেন তারা, রেফারির সঙ্গে তর্ক করছিলেন, সাইড লাইনে থাকা মানে ভিআর অফিসিয়ালদের সাথে তাদের আসলে তর্ক চলছিল। তো আসলে কিছুই করা ছিল না, যেহেতু ভিআর রেফারি তার সিদ্ধান্তটা দিয়ে দিয়েছেন। এবং এই হারের ফলেই বিশ্বকাপ থেকে বিদায় নিল ক্রোয়েশিয়া, এবং বিশ্বকাপ শেষ হয়ে গেল লুকা মদ্রিচের। মানে মদ্রিচের মতো একজন তারকা ফুটবলার, তার ক্যারিয়ারটা দারুণ কেটেছে। তিনি আসলে ক্রোয়েশিয়াকে 2018 বিশ্বকাপের ফাইনালে তুলেও শিরোপা জিততে পারেননি। তো বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়েই মদ্রিচকে বিদায় বলতে হচ্ছে জাতীয় দলকে। একদিকে মডরিচের হতাশা, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর আনন্দ। রোনালদো আসলে 2006 সাল থেকে বিশ্বকাপ খেলছেন, এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে তিনি 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন, কিন্তু সেই সবগুলো গোলই ছিল গ্রুপ পর্বে। রোনালদোকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনার জায়গাটা যেটা ছিল যে রোনালদো বিশ্বকাপে নকআউট পর্বে গোল করতে পারেন না। আজ সে আক্ষেপটা ঘোচালেন CR7। তিনি আসলে দল পিছিয়ে পড়েছিল বিরতির পর, তার গোলেই ম্যাচে ফেরে পর্তুগাল। তিনি কিন্তু পেনাল্টির আগেও একটা গোল পেয়েছিলেন, সেটা অফসাইডের জন্য বাতিল হয়। এরপর পেনাল্টি পায় পর্তুগাল, পেনাল্টি থেকেই রোনালদো করেন এই তার নিজের সবচেয়ে বহু আকাঙ্ক্ষিত গোল, বিশ্বকাপের নকআউট পর্বের গোল। রোনালদো কিন্তু এই ম্যাচের সেকেন্ড হাফে বেশ ভালো খেলেছেন, তবুও তাকে 80 মিনিটের মাথায় বদলি করা হয়, এবং ওই মোমেন্টটা আসলে রোনালদো একদমই নিতে পারেননি। আমরা সবাই দেখেছি তার চোখে মুখে বেশ একটা হতাশার ছাপ, যে এরকমটা কেন করলেন কোচ, হয়তো ম্যাচটা তারা হেরেও যেতে পারে, আর কখনো হয়তো তিনি মাঠে নাও নামতে পারেন। তো সব কিছু মিলে রোনালদো বেশ হতাশ থাকলেও শেষে যখন পর্তুগাল জয় পায় তখন আসলে তার এই হতাশাটা উড়ে যায়, এবং তিনি পুরোটা সময় এনজয় করেছেন। এবং বিশেষত ম্যাচের পর আজকে আমরা সবাই জানি পর্তুগালের সাবেক ফুটবলার ডিয়েগো জোটার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীর দিনে সবাই আসলে তার জার্সিটা পরে একটা বড় একটা ফটো সেশন করেছে, যারা এই জয়টা আসলে জোতার জন্য। তো জোতা যদি জীবিত থাকতেন তিনি অবশ্যই পর্তুগালের বিশ্বকাপ এই দলের সদস্য হতেন এবং তিনি বড় ভূমিকা রাখতেন। তো সবাই আসলে স্মরণ করেছে জোতাকে, এবং রোনালদো বিশেষ করে তার এই রেকর্ড গড়ার রাতে জোতাকে স্মরণ করতে ভোলেননি। পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়ে চলে গেল শেষ ষোলোতে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। আর সবাই জানি স্পেন আসলে গত রাতে 3-0 গোলে জয় হয়েছে, এবং তারা যে ফুটবল খেলে আসছে সেই ফুটবল আসলে গতকাল রাতে সেটা আরও ক্ষুরধার আকার ধারণ করে। তো স্পেন কিন্তু প্রথম ম্যাচে আমরা সবাই জানি কেপ ভার্দের সঙ্গে গোল করতে পারেনি, এটা কিন্তু অনেক সমালোচনা হয়েছিল যে তারা আসলে বিশ্বকাপের এত ফেভারিট দল, তার এত দুর্দান্ত মিডফিল্ড, দুর্দান্ত আক্রমণ ভাগ, তারা গোল করতে কেন পারছে না। কিন্তু
স্পেন এবার সে আক্ষেপটা মেটালো। তারা কিন্তু সৌদি আরব এবং উরুগুয়ের বিপক্ষে বেশ দাপটের সাথে খেলেই শেষ 32-এ এসেছে এবং শেষ 32-এ তারা কিন্তু দাপটের সঙ্গে খেলেই পরের রাউন্ডে গেল। তো শেষ 16-তে মুখোমুখি হবেন ইয়ামাল এবং রোনালদো। এরই মধ্যে কিন্তু এই ম্যাচকে নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচের পর যে তার প্রতিপক্ষ হবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবাই জানি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সেই দ্বৈরথের কথা, যদিও রোনালদো এখন রিয়াল মাদ্রিদে নেই, তারপরও সেই প্রভাবটা আসলে থেকেই যায়। ইয়ামাল কিন্তু ভালোভাবে উত্তরটা দিয়েছেন যে না, রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলের মুখোমুখি হওয়াটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। স্পেনের মিডফিল্ড এবং পর্তুগালের মিডফিল্ড, এই দুই মিডফিল্ডের লড়াইটা আসলে দেখার মতো হবে। তো শেষ পর্যন্ত কোন দল আসলে শেষ 16-র বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যায় সেটা আসলে দেখা যাবে সামনের সপ্তাহে। তো স্পেন এবং পর্তুগাল দুই দলই আসলে পার হয়ে গেছে আজকে, এবং তৃতীয় দল হিসাবে আজকে শেষ 32-এর বাধা পার করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড আসলে অস্ট্রিয়াকে হারিয়েছে এবং 96 বছর পর সুইজারল্যান্ড নকআউট পর্বে জয় পেল এবং তারা শেষ 16-তে পৌঁছে গেছে। এটা কিন্তু সুইজারল্যান্ডের মতো দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। সেই 1938 সালে, মানে যখন ফিফা ওয়ার্ল্ড কাপের মাত্র তৃতীয় আসর, তখন তারা নকআউট পর্বে জয় পেয়েছিল। এর দীর্ঘ 96 বছর পর তারা নকআউট পর্বে জিতলো এবং এটা সুইজারল্যান্ডের ফুটবলের ইতিহাসের অন্যতম বড় ঘটনা। তো সুইজারল্যান্ডও আসলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে শেষ 16-তে তারা কেমন খেলবে সেটা আসলে সামনের সপ্তাহে দেখা যাবে। তো কোয়ার্টার ফাইনালের আগের শেষ 16-র ধাপের আগে যে শেষ ম্যাচ, বড় ম্যাচ, এটা আসলে আর্জেন্টিনা ম্যাচ অপেক্ষা করছে। আজ রাতে তারা কেপ ভার্দের মুখোমুখি হবে। শেষ পর্যন্ত লিওনেল মেসিরা সহজ জয় পাবে নাকি কেপ ভার্দের সাথে একটা বড় অঘটন ঘটবে, সেটার অপেক্ষাতেই সবাই।